টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটসের বিরুদ্ধে অর্থের বিনিময়ে বেশ কয়েকজন নারীর সঙ্গে যৌন সম্পর্ক করার প্রমাণ পাওয়া গেছে, এমন তথ্য জানিয়েছে হাউস এথিক্স কমিটি। গেটসের বিরুদ্ধে চালানো অনুসন্ধানে কমিটি নিশ্চিত হয়েছে যে নারীদের মধ্যে 17 বছর বয়সী কিশোরীও ছিল। গেটসের বিরুদ্ধে কংগ্রেসম্যান থাকা অবস্থায় নানা রকম নেশাদ্রব্য বা মাদক গ্রহণের প্রমাণও হাজির করেছে এথিক্স কমিটি। এজন্য হাজার হাজার ডলার খরচ করেছেন তিনি, অর্থাৎ অর্থের বিনিময় করেছেন। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা বসে থাকা আমরা যেটা দেখেছি এক নারীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অবৈধ অভিবাসী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গুয়েতেমালার নাগরিক বলে পুলিশ জানিয়েছে। ওই নারী বসে থাকা অবস্থায় ওই তরুণ তার শরীরে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে যে তার গায়ে আগুন লেগেছে। সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আমরা দেখছি কানাডা পানামা খালের পর এবার গ্রিনল্যান্ড চেয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা এর আগে যতদূর রিপোর্ট পেয়েছি, কানাডাকে তিনি 51তম স্টেটের মর্যাদা দিতে চেয়েছেন, পানামা খালের নিয়ন্ত্রণ চেয়েছেন, এবার গ্রিনল্যান্ড চেয়েছেন ডেনমার্কের কাছ থেকে। তিনি এটা কিনে নিতে চান। এই দাবিটা তিনি প্রথম মেয়াদেও করেছিলেন, তার যদিও এই দাবি ব্যর্থ হয়েছিল। এই বিষয়টা নিয়েও আমরা রাজনৈতিক মহলে আলোচনার এবং জিও পলিটিক্যাল একটা বিতর্কের জন্ম দিয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের খবর আছে। বাংলাদেশে কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় জুতার মালা পরিয়ে আব্দুল হাই কানু নামের একজন বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থা করার ভিডিও ফেসবুক সহ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এই বিষয়ে বিবৃতি দিয়েছে এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশকে। বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে কারা জড়িত, কারা হেনস্থা করেছে বিষয়টি। এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সবাই জামায়াতের কর্মী সমর্থক, এরকম পর্যায়ের লোকজন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভানের ফোনালাপ হয়েছে। ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আরও অল্প আলাপ হয়েছে এই বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে একটি রিড আউট প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এসছে বিষয়টি। এই বিষয়টি নিয়েও আলোচনা করব। এছাড়া বাংলাদেশে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক 12 বছর বয়সী এক শিশু আরাফাত, সে আহত হয়েছিল, সোমবার মারা গেছে। দীর্ঘদিন চিকিৎসা চলছিল তার। এখন প্রশ্ন উঠেছে তার মৃত্যুকে কেন্দ্র করে যে ফাউন্ডেশনটা হয়েছে এই আহতদের সহায়তা করার জন্য, চিকিৎসার জন্য, একই সঙ্গে নিহতদের পরিবারকে সহায়তা করার জন্য। তো এই ফাউন্ডেশনের যে অস্তিত্ব কার্যক্রম সেটা নিয়ে প্রশ্ন অনেকে তুলছেন, বলছেন যে এই ফাউন্ডেশনের দরকার কি, যেখানে এই আরাফাতের মতো শিশু তার সুচিকিৎসা নিশ্চিত করা যায়নি এই 3-4 মাসেও। এরকম প্রশ্ন উঠেছে। এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে আছেন আজকে সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও স্বাগত জানাচ্ছি মেজবাহ উদ্দিন, ন্যাশনাল প্রেসিডেন্ট আসাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যাব, আমেরিকার প্রসঙ্গে আলোচনা করব। শুরুতেই ম্যাট গেটস এই যে অভিযোগ এসছে, আগে অভিযোগ ছিল, নতুন যেটা রিপোর্ট প্রকাশ করেছে হাউস এথিক্স কমিটি, এটার আসলে কিভাবে আপনি এটার ইভালুয়েশন করবে এবং
করবেন এবং একই সঙ্গে এটার আসলে কি বার্তা দিচ্ছে এই যে কংগ্রেস সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। এটা কংগ্রেস সম্পর্কে কোনো বার্তা দিচ্ছে আমার মনে হয় না। সব দেশে, সব যুগে, সব সমাজে মন্দ লোক থাকে। তো এটা তার চরিত্র নিয়ে প্রশ্ন করা যেতে পারে, দুশ্চরিত্র নিয়ে একজন ব্যক্তি, এবং এমন না যে কংগ্রেসে একমাত্র উনি ব্যক্তি, ইনি ধরা খেয়েছেন, অন্যরা হয়তো কিছু কিছু আছেন যাদের হয়নি। এর আরেকটা মানে ভয়ঙ্কর দিক এটার, যে অপ্রাপ্তবয়স্কর সাথে 18 বছর নিম্ন বয়স্কের সাথে মানে কনসেনচুয়াল সেক্স, তার সম্মতিক্রম যৌন সম্পর্ক করার, এটার মানে জায়েজ না, বিধিসম্মত না। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আবার প্রমাণ হয়েছে, এবং এখন হচ্ছে যে গত কয়েক বছর থেকে তো রিপাবলিকানরা হাউসে মেজরিটি, গতবারও ছিল, এবারও মেজরিটি। তাদের তত্ত্বাবধানে তো এই তদন্তটা হয়েছে। তো তাদের তত্ত্বাবধানে যে সমস্ত বিস্তারিত অনেক সাক্ষী নিয়েছেন, তারা হাজার হাজার পৃষ্ঠা দলিল দস্তাবেজ তারা সংগ্রহ করেছেন, করে তার ভিত্তিতে তারা এই তথ্য দিয়েছেন যে ইনি অপ্রাপ্তবয়স্ক, তার সাথে আছে মাদকদ্রব্য সহ মেয়েদেরকে মানে ডাকা হতো, এবং এই ধরনের লোক নিযুক্ত করা হয়েছিল যারা এদেরকে মানে সংগ্রহ করে দেয়, এভাবে মাদক নিয়ে আসা, তাদের সাথে যৌন সম্পর্ক করা, তার বিরুদ্ধে এই ধরনের বক্তব্য আছে। তো এর আগে মানে বিচার বিভাগ, জাস্টিস ডিপার্টমেন্টও তার ব্যাপারে তদন্ত করেছিল। যাই হোক, তো এটার কারণে তাকে মানে তিনি কংগ্রেস কাউকে শাস্তি দিতে পারে না, কিন্তু তারা বলছে যে তিনি দোষী। এই সমস্ত ক্ষেত্রে তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, এটা তাদের তথ্যে বেরিয়ে এসছে। এটা আবার ফ্লোরিডার আইনের তিনি অপরাধী। ফ্লোরিডায় যদি মামলা করা হয়, তিনি তার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার সুযোগ আছে। তিনি যদি দোষ খণ্ডনের কোনো সুযোগ না পান, তিনি বলছেন যে কনসেনচুয়াল সেক্সের ব্যাপার আছে, সম্মতিক্রমে যদি হয়। 17 বছর বয়স্ক যে তরুণী, তার সম্পর্কে অবশ্য কংগ্রেশনাল রিপোর্টে আছে যে যখন তার সাথে যৌন সম্পর্ক তিনি করেছেন, তখন তিনি জানতেন না এটা ওই তরুণী 18 বছর বয়স পার হওয়ার পরেও তার সাথে যৌন সম্পর্ক তিনি করেছেন, তখন তিনি জেনেছেন। ফলে এটা একটা তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়ার একটা সুযোগ আছে, যদি আবার এটা প্রমাণিত হয় যে তিনি 17 বছর সেটা জানতেন অপ্রাপ্ত। এই একটা, এটা জানার উপায় কি? একটা লোক জানতেন না জানতেন, মানে তার তো ওই যাকে বলে যে মনের স্ক্যান করতে হবে। এটা হচ্ছে কি, যে কোনো সময় এই যে আপনার রেপ কেস অধিকাংশ ক্ষেত্রে বলে হি সেজ শি সেজ, সে বলেছে, তরুণী বলেছে বা নারী বলেছে আমাকে অমুক লোক বলাৎকার করেছে, ধর্ষণ করেছে। পুরুষটি বলছে যে না, করিনি। তো এটা শেষ পর্যন্ত অনেক সময় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থাকে। অন্য সময় তিনি কখন এই তরুণীকে মানে চেক পাঠিয়েছেন, কখন মানে অন্য মাধ্যমে তাকে পে করেছেন, তারপর কতজন সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তার এই বক্তব্য তিনি জানতেন কিনা, এইটা যারা মানে ওই সমস্ত পার্টিতে তার সঙ্গে ছিলেন, তারা যদি কেউ বলেন যে হ্যাঁ তিনি জানতেন, ফলে এইভাবে প্রমাণ করার সুযোগ আছে। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়াও অন্যান্য করোবোরেটিং মানে এভিডেন্স যদি পাওয়া যায় এটা। তো যাই হোক, এটা অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে মানে যে একেই যুক্তরাষ্ট্রের আইনের দায়িত্ব দেওয়া হয়েছিল বিচারমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল করার জন্য ট্রাম্প প্রস্তাব করেছিলেন, নমিনেট করেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে রিপাবলিকান পার্টির লোকরাই এই সমস্ত তথ্য তখন তো রিলিজ হয়নি, প্রকাশ হয়নি, কিন্তু তারা মোটামুটি জানতেন বলে তারা এটার বিরোধিতা করেছেন প্রাইভেটলি। মানে তাকে, ট্রাম্পকে বলেছেন যে এটা ঠিক হচ্ছে না, এবং ট্রাম্প তখন সম্ভবত অনানুষ্ঠানিকভাবে গ্যাজকে জানিয়ে দিয়েছেন, জানার পরে গ্যাস তারপর নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নিজের নাম। তো এখন প্রত্যাহার করেছেন, এরপর তিনি মানে আইনের শাস্তি পান কিনা, ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি কিনা সেটা দেখার ব্যাপার। কিন্তু ব্যাপারটা কি এরকম নাকি, আমি যদি এরকম করে বলি যে একজন অনুগত শিষ্যকে মানে একটা এসকেপ রুট করে দিয়েছেন, যাতে তিনি এই কংগ্রেস থেকে একটু নিরাপদে বের হয়ে যেতে পারেন, যে অভিযোগ এসেছিল সেই অভিযোগ তো প্রমাণিত হয়ে যেত এবং তিনি অপরাধী প্রমাণিত হতেন, তার শাস্তি হতো,
অ্যাটর্নি জেনারেল পদে তাদের মনোনয়ন দেওয়ার পরে যাতে তিনি সহজেই এই জায়গা থেকে বেরিয়ে যান, নাকি এরকম নাকি বিষয়টা আপনি কি মনে করেন? না, আমি তা মনে করি না। আমি মনে করি না, মানে ট্রাম্পের নিজের বিরুদ্ধে যৌন ইত্যাদির অভিযোগ আছে, কিন্তু জেনে শুনে তিনি যে ইনি অপ্রাপ্তবয়স্কের সাথে মানে এইভাবে পয়সা করে দিয়ে সেক্স করেছেন জেনে শুনে, এইটা এরকম সম্ভবত কাউকে? ট্রাম্প জানতেন না। না, আমি আমার ব্যক্তিগতভাবে ট্রাম্প সম্পর্কে অন্য বিভিন্ন ব্যাপারে আমার অত আপত্তি থাকতে পারে, বক্তব্য থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে আমি মনে করি তিনি এটা জেনে শুনে তাকে নমিনেট করেননি। রাইট। আপনার কাছে আবারও আসবো আমি, মেজবাউদ্দিনের কাছে যেতে চাই। আরেকটি ইনসিডেন্ট নিউ ইয়র্ক সিটিতে আছে, আপনারা দেখেছেন, সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে। একজন তরুণী, এখন পর্যন্ত যতদূর জানতে পারছি এটা ভুলও হতে পারে, মানে পুলিশ বলেনি কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়া আলোচনা, 29 বছর বয়সী তরুণী সাবওয়েতে উনি বসে ক্লান্ত ঘুমাচ্ছিলেন বা রেস্ট নিচ্ছিলেন, এই অবস্থায় আরেকজন যিনি আগুন ধরিয়ে দিলেন, অবৈধ অভিবাসী গুয়েতেমালার, তার গায়ে আগুন ধরিয়ে দিলেন এবং দ্রুত সেই আগুন তাকে পুড়িয়ে মেরে ফেললো এবং তারপরে ওই তরুণ পালিয়ে গেল। পরে পুলিশ গিয়ে ধরে ফেললো, তিনি গ্রেপ্তার আছেন। এই যে এই ঘটনাটি কি রিপাবলিকানদের যে বিভিন্ন সময় যে আশঙ্কা তারা করে থাকেন যে ক্রাইম হচ্ছে, বিশেষ করে তারা বলেন যে স্যাংচুয়ারি সিটি, তাদের ভাষায় নিউ ইয়র্ক সিটি, শিকাগো, বিভিন্ন ধরনের ডেমোক্রেটিক অধ্যুষিত শহরগুলোতে ক্রাইম বেশি হচ্ছে, তাদের এই অভিযোগ আশঙ্কা এই ঘটনার দ্বারা কি প্রমাণিত হয় কি না, বা আপনি কিভাবে বিষয়টা ব্যাখ্যা করবেন? আসসালামু আলাইকুম। অফ কোর্স টিভিএন এবং আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদুল্লাহ ভাই অলওয়েজ গ্রেট ইন এনি সাবজেক্ট ইউ ব্রিং টু হিম, হি কাইন্ড স্পিক্স লাইক অ্যান এক্সপার্ট, হুইচ ইজ এ গুড থিং। নাও I just want to go back 1 minute for Matt Gaetz. Matt Gaetz, he always did this. He is a sexual offender. He does the sex with the minors. It is proven. It is there. Always we knew it. And then finally the investigation that Congress did, it is also proven to the point. It was a bipartisan committee. They were the majority. Republican were the majority. Democrat was the minority. Still, the report came founding him as the guilty. আপনারা জানেন হয়তো তার যে অ্যাসোসিয়েট ছিল ইথিক্স কমিটির আগেই 2021-এ তার ফ্রেন্ড জোল গ্রিনসবার্গ pled guilty for the same reason, same issue and related to Matt Gaetz. So আমাদের যেটা সমস্যা, মোহাম্মদুল্লাহ ভাই ঠিকই বলেছেন, ট্রাম্পের ব্যাপারে এমন কোনো অভিযোগ নাই, তবে অভিযোগ নাই এই জন্য হি ইজ সো পাওয়ারফুল ইন দোজ ডেজ। হি ওয়াজ দি ওনার of the American peasant and world peasant. It is said, it is in New York Times, it is in many newspaper covered, when these girls, 18, 19, 20 years young girls, when they will change their clothes, he will go to the backside and will be saying hello, hi, and that is how he got Marla Maple. He married one of them. So he's the junkyard who always did the sexual, whether it is young, old, child, it does not matter. Today, he got elected as the president, which we oppose, and we are still opposing. He now made him the attorney general proposal. I don't know what you said, whether it is the reason, but the reason, look at his other appointments. Every appointments are corrupt people, are people, those who cheated the poor, those who did everything ভাই wrong. একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যারা দর্শক তারা কিন্তু একটি কথা বারবার বলে থাকেন যে তারা বাংলা ভাষায় অনুষ্ঠান দেখার জন্য বসে থাকেন, বাংলা ভাষায় তারা শুনতে চান, দেখতে চান। আপনি কি অনুগ্রহ করে যদি চেষ্টা করেন, আমার মনে হয় চেষ্টা করবো, আমি চেষ্টা করবো। শুনেন, এই যে আমাদের লোকেরা যিনারা বাংলা বসে শোনার জন্য অস্থির হয়ে বসে থাকেন, এই দেশে বাংলা বলে কিছুই উদ্ধার করা যাবে না। আমরা ইংরেজি বলেই সব করতেছি, ইংরেজি বলে এবং বাংলা ভাষা চালু করছি নিউ ইয়র্ক সিটিতে প্রত্যেক জায়গাতে। সুতরাং সামটাইম ইট হ্যাপেন্স। আমি চেষ্টা করব বাংলায় বলতে। আমার বিষয়টা হচ্ছে, এখন আসেন আমরা যে সেকেন্ড প্রশ্নটা করছেন যে ডেমোক্রেটিক সিটিগুলিতে শুধু ক্রাইম, ইট ইজ নট ট্রু। I have been to almost every state, 28টা স্টেট এই দেশে রিপাবলিকান গভর্নর, আমি প্রত্যেকটি স্টেটে গিয়েছি।
তাদের মতো এত গরিব স্টেট পৃথিবীর কোথাও নাই। তাদের ওখানে কোনো সোশ্যাল কাঠামো নাই যেটা দিয়ে গরিবেরা একটু হেল্প পাবে। আপনি দেখেন আমাদের নিউ ইয়র্ক স্টেটে, আমি তো আগেও বলছি এখনো আবার বলতেছি, কানেকটিকাট, ডেলাওয়্যার, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, all people come crawling to New York City to get the medical attention, to get the doctor and so on and so on. তো এটা কেন? এটা হচ্ছে এই যে অপরচুনিটিগুলি দেওয়া হবে, সেখানে হাজার হাজার লোক আসবে। কিছু লোক সমাজের বিরুদ্ধে চলে যায় বিভিন্ন কারণে, সেই কারণগুলি আমরা জানি না, আমরা সমাধান করার জন্য এখানে আসি নাই। এখন এই ক্ষেত্রে এই ইমিগ্রেন্ট কেম 2018, 2018 সালে সে আমেরিকাতে আসার পর থেকে বর্তমানে তার কি ঘটনা, এই যাকে সে আগুন দিচ্ছে তার সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা আমরা এখনো জানি না, কিংবা এই যদি একজন ভিন্ন প্যাসেঞ্জার হয়ে থাকে তাকে সেইভাবে মারার পিছনে কি যুক্তি আমার ধারণা নাই। এখন প্রশ্ন হচ্ছে, এটা বিগ সিটি বলে কথা নয়, স্মল সিটি তো এগুলি হইতে পারে এনিওয়ার। তবে আই অপোজ, মানে আমি বিনা বাধায় এবং নিঃশর্তভাবে এগুলি নিয়ে আমি প্রতিবাদ করি, এবং আমরা মনে করি যে এটা হওয়া উচিত না। বড় সিটি হোক, ছোট সিটি হোক, ডেমোক্রেটিক সিটি হোক, রিপাবলিকান সিটি হোক, আপনি সাবওয়েতে যাবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখানে আপনার তো ঘুমানোর প্রয়োজন ছিল না, যদিও আপনি ঘুমাচ্ছেন, আপনাকে পড়বার কোনো কারণ ছিল না, কিন্তু এভরিথিং ইজ হ্যাপেনিং অ্যান্ড দ্যাট ইজ আপ টু দি ইনভেস্টিগেশন। লেট দেম ইনভেস্টিগেট, লেট দেম ফাইন্ড ইট আউট হোয়াট রিয়েলি হ্যাপেন। তবে সাবওয়েতে যে ক্রাইম বাড়ছে বেশ কয়েক বছর যাবত, এটা আমরা সবাই এটা নিয়ে ব্রাত প্রতিবাদ করতেছি, লেখালেখি করতেছি, আইন প্রণেতাদের সাথে কথা বলতেছি, সিটি কাউন্সিলের সাথে কথা বলতেছি, তারপরে ধরেন ট্রানজিট অথরিটির যারা আছেন, একসময় ট্রানজিট অথরিটির ভিন্ন পুলিশ ডিপার্টমেন্ট ছিল, এদেরকে ট্রানজিট অথরিটি পুলিশ বলা হইতো। রাইট রাইট। আনফরচুনেটলি এদেরকে নিয়ে মার্চ করা হয়েছে 1990-তে 1990-তে উইথ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। ওই থেকে আর কি সবসময় সাবওয়ের ক্রাইম বাড়ছে এবং কমছে। তো এটা হচ্ছে যারা আইন প্রণেতা করেন, যারা এগুলি নিয়ে ক্ষমতায় থাকেন, তাদের কাজ। কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক, আমরা শুধু নাগরিকদের পক্ষ থেকে প্রতিবাদ করতে পারি এবং সুব্যবস্থার জন্য আবদার করতে পারি এবং ক্রাইম কমানোর জন্য বলতে পারি, এবং সেটাই আমরা করছি। রাইট, ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। দেখেন, এই একই প্রসঙ্গে জানতে চাইবো যে এখান থেকে আরেকটি প্রশ্ন সামনে চলে আসে। অবৈধ অভিবাসী বিষয়ে যে প্রশ্ন উঠেছে, ডোনাল্ড ট্রাম্প তিনি বলতে চাচ্ছেন, বারবার বলছেন মাস ডিপোর্টেশন করবেন, গণহারে বিতাড়ন করবেন এই দেশ থেকে। তো এইটা আবার নতুন করে তার যে দাবি বা যুক্তি অবস্থান, সেইটাকে মানে সঠিক প্রমাণ করে কিনা? এটা শক্ত একটা অবস্থান তাকে দেয়, তাকে মানে সলতে দেয়, তার আগুনে সলতে দেয়। এবং তার যে পক্ষ যারা রেসিস্ট অথবা ইমিগ্রেন্টদের ব্যাপারে তিনি যেটা বলে থাকেন, রেপিস্ট, ক্রিমিনাল এসে আমেরিকা ভরে গেছে, এই বক্তব্যটাকে আরো স্ট্রং করে এবং এদেরকে উনি ডিপোর্ট করার যে প্ল্যান করেছেন সেইটা ত্বরান্বিত করার জন্য তাকে হেল্প করবে। এটা ঠিক, এটা মানে একজন অবৈধ বিদেশি এসে এই দেশে ক্রাইম করছে, লোক মেরে ফেলছে, তো এদের জন্য অপরাধ বেড়েছে, যেটা মেজবা বললেন একটু আগে, নিউ ইয়র্ক সাবওয়েতে, এবং মানে সত্যি সত্যি অপরাধ গত কয়েক মাসে খুব বেশি বেড়েছে। এবং কেউ কেউ বলছে মানসিক রোগ একটা কারণ, আর একটা হচ্ছে ড্রাগ এডিক্টরা হয়তো এগুলা করছে। তো এই ব্যক্তির মানসিক রোগ আক্রান্ত কোনো ব্যক্তি ছিল কিনা সেটা আমরা জানি না। যাই হোক না কেন, আপনি যেটা বলছেন প্রশ্ন সেটা এবং তার উত্তর হচ্ছে হ্যাঁ, এইটা ট্রাম্পকে হেল্প করবে। তিনি যে এভিকশনের জন্য লক্ষ লক্ষ লোককে 1 কোটির বেশি লোককে পাঠিয়ে দেওয়ার কথা বলছেন, অতগুলো তো পারবেন না, কিন্তু লক্ষ লক্ষ লোককে তো মানে বহিষ্কার ব্যাপারে তার হাতকে, তার যুক্তিকে শক্তিশালী করবে। ওকে, আমরা একটা বিরতিতে যেতে চাই, কিন্তু তা যাওয়ার আগে আমি একটি প্রশ্ন করি দুইজনের কাছে। সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন। কানাডা সম্পর্কে বক্তব্য তো আগেই দিয়েছেন, আপনারা জানেন। পানামা খাল সম্পর্কে সবশেষ গতকালকে কথা বলেছেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি টেরিটরি, সেটা বলেছেন যে সেটা তিনি কিনে নেবেন, কিনে নেওয়ার প্রস্তাব দেবেন।
ডেনমার্কের কাছে। তো এরকম এইগুলো যে বলছেন কথা, এইগুলো আপনারা কিভাবে দেখছেন এবং এগুলো কিভাবে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলবে? আমরা একটু বিরতি থেকে ফিরে আসছি, আপনারা দুজনেই থাকবেন। দর্শক আপনারা যারা দেখছেন আশা করছি ভালো লাগছে, একটু পরে ফিরে আসছি। আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি চলে যাচ্ছি এবার মাফ মেজবাহ উদ্দিনের কাছে। যে প্রশ্নটি আমি করেছিলাম আগে, সে বিষয়ে সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। মানে বাইং এ প্রপার্টি ইউনাইটেড স্টেটস ফ্রম অ্যানাদার কান্ট্রি ইজ নট ভেরি নিউ। আপনারা হয়তো জানেন 1867 March 30, I think, they signed a contract with Soviet Union to buy Alaska. And they bought Alaska for $7.2 million. 2 cents per acre. It was 600,000 acre land in Alaska. They bought it. And Alaska is very rich in minerals. এটা আপনারা জানেন, এবং এটার দাম হয়তো এখন পৃথিবীতে বহন করার মতো কোনো নাই। সেটার যুক্তি তো নিশ্চয়ই আছে যে এই আমেরিকার কাছাকাছি লুইজিয়ানা ফ্রান্সের কাছে কেনা, রাইট? জি জি জি, না আমি সেটা বলতে চাচ্ছি। তো এখন আপনারা জানেন কিনা জানি না, কানাডার পপুলেশন হোয়াট এভার ইট ইজ, 90% of Canadian lives within the border of US. 90% of all Canadian lives within the border of US. But Canada is bigger than America. আমেরিকা থেকে বড়, কেমন? তো এর কারণ কি? কারণ হচ্ছে আমেরিকাতে যে অর্থনৈতিক যে প্রসারতা, অর্থনৈতিক যে ব্যাপ্তি, অর্থনৈতিক যে সুপার পাওয়ার, ইট ইজ আনপ্যারালালড টু নান। ইভেন বর্তমানে আমেরিকার ইকোনমি ডাবল দেন দি এন্টায়ার ইউরোপ। China will take another 50 years to come to the close. আমি কি ধরে নেব যে আপনি কানাডাকে আমেরিকা 51তম স্টেট হওয়ার এই বিষয়টিকে সমর্থন করছেন? আমি সমর্থন করার প্রশ্নটা বলছি না, আমি বলছি যে এরকম বাই করার প্রপোজাল, যেমন আপনারা তো জানেন ট্রুডো went to see him in Florida. Right. Trudeau also afraid because of the business, because of the dollar value, because of everything, his economy will fall. That is why he went there. So he got a chance at that time. Why not you join with me as a whether it is 51st state or whatever it is. Same thing is with the Panama Canal was built by the United States. Their money. They are still controlling it. All they want to own it. I think I like this one better than the Canadian, which will be an impossible thing to do. আচ্ছা, এখন এটা কেন? কারণ ট্রাম্প want to create an image which is parallel to none. Because this is what he does. Anything that he does, I know you mentioned this before, we are mentioning this. He said that if in Fifth Avenue I shoot somebody, nothing will happen to me. This he knows something will happen, but still he will say something like this. কারণ সে জানে যে সে সবার উপরে, তার উপরে আর উপর নাই। এই মনোভাব থেকেই সে সবসময় কথাবার্তা, কাজ কারবার, যেমন আমরা সবাই প্রতিবাদ করতেছি যে সে যাদেরকে এখন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বিভিন্ন পজিশন, একটাকেও মানে সানন্দে গ্রহণ করার মতো সাধারণ পাবলিক এখনো বলেন নাই যে ও মাই গড দিস ইজ ওয়ান অফ দি বেস্ট। ডিড নট। কারণ তার কাজগুলি এমন। এখন যে ইমিগ্রেশনের ব্যাপারে যেটা বললেন, whether 20 million or 10 million, he's going to deport. If Obama's time, over 2 million people can be deported. Trump's time, 4 million is nothing. It will happen. আমি গত তারিখও বলছি, এই তারিখও আমার বলতেছি, আমেরিকার সেন্সাসে বাংলাদেশ বলতে কোনো শব্দ নাই। পৃথিবীর কোনো স্ট্যাটিস্টিক্সে আমেরিকাতে কতজন বাঙালি আছে এটার কোনো স্ট্যাটিস্টিক্স নাই। কিন্তু আমরা যারা বসবাস করি, আমরা যারা জড়িত, আমি আগেও বলছি এখনো বলি, 2.5 লক্ষ থেকে 3 লক্ষ বাঙালি ইলিগাল অবস্থায় আছে, হুইচ ইজ আনডকুমেন্টেড অবস্থায় আছে। 2.5 লক্ষ থেকে 3 লক্ষ? জি, আমার হিসেবে আমি গত তারিখও বলছি, এই তারিখও আমি বলছি। এখন আপনি যদি বলেন আপনার স্ট্যাটিস্টিক্স, আমার স্ট্যাটিস্টিক্স একেবারে সিম্পল। নিউ ইয়র্ক সিটিতে আমি যদি শুধু ব্রুকলিনে গিয়ে দাঁড়াই, আমি যদি ওজন পার্কে দিয়ে দাঁড়াই, আমার সাথে হাজার হাজার বাঙালির সাথে দেখা হচ্ছে,
যারা এই দেশে আনডকুমেন্টেড, যারা বর্ডার দিয়ে আসতেছে। গত 5 বছরে অন অ্যাভারেজ 10,000 করে স্টুডেন্ট আসছে আমেরিকা ফ্রম বাংলাদেশ, এমবেসি থ্রু এমবেসি। লাস্ট ইয়ার 13,600 জন আসছে। আচ্ছা, ক্যালিফোর্নিয়াতে গেছি, লস অ্যাঞ্জেলেসের রাস্তায় রাস্তায় আমাদের ছেলেরা বেশি। তো সুতরাং যদি 3 লক্ষ না হয়, আর আপনারা যারা মনে করেন যে মাত্র 10,000, I can tell you this 10,000 is in trouble. কথা বলছেন, আইডিয়াটা হচ্ছে এটা হইতেই হবে। এই যে বাংলাদেশের উপরে সে কি করবে না করবে বা ইত্যাদি ইত্যাদি যত কিছুই আমরা শুনি না, জি আমরা এই প্রসঙ্গে ইমিগ্রেশন ইজ হিজ ইস্যু। ইমিগ্রেশনের জন্য সে করবেই, ইমিগ্রেন্টদের দেশ থেকে বাইর করবেই, মাস ডিপোর্ট করবেই। জি যেটি সৈয়দ মাহমুদুল্লাহ যেটি বললেন, মাহফুজ বাউদ্দিন, যে তার উপরে আর উপর নাই, এরকম কিছু আমি ভুল না বুঝে থাকলে, তো আমি যদি ক্ষমতাবান হই, অর্থবিত্তশালী হই, সামরিক শক্তিতে সবার চেয়ে ওপরে থাকি, তাহলে কি আরেকটা দেশের ভূখণ্ড দখল করতে পারি এই জায়গা থেকে? মানে আমার কি ন্যায্যতা তৈরি হয়? ওটা অন্যায্যভাবে আপনার অনেক দেশ আগ্রাসন করে দখল করে নেয়। এটা হচ্ছে রাশিয়া তো ইউক্রেন অ্যাটাক করলো। যাই হোক, যুক্তরাষ্ট্র যেটা বলছে, ট্রাম্প যেটা বলেছেন কানাডার ব্যাপারে, সেটা অনেকটা মানে জোক করে বলেছেন। মানে উনি এটাকে আন্ডারমাইন করার জন্য, ওরা যে আমাদের তুলনায় অনেক দুর্বল, এই ধরনের একটা হেনস্থা করার অবমাননামূলক মন্তব্য করেছেন। সৌজন্যমূলক মন্তব্য না এটা, এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি এসব ক্ষেত্রে তার এই ধরনের আচরণ সম্পর্কে, তারপর প্রেসিডেন্সির প্রথম আমলে আমরা জানি, আগে পরে তার ব্যক্তিগত জীবনেও কথাবার্তার ব্যাপারে এটা আসে। আরেকটা হচ্ছে কানাডার ব্যাপারে, কিন্তু গ্রিনল্যান্ডের ব্যাপারে যেটা বলেছেন, ওটা হচ্ছে মানে আরেকটা কান্ট্রির, ডেনমার্কের টেরিটরি। এবং গ্রিনল্যান্ডের লোকরা, গ্রিনল্যান্ডের জনসংখ্যা সম্ভবত 1050 মাত্র, বিশাল এলাকা, একটা বিশাল। তো কিন্তু প্রায় জনশূন্য, কিন্তু এটা মানে একটা অত্যন্ত স্ট্র্যাটেজিক অবস্থানে আছে। ফলে সেটা যদি যুক্তরাষ্ট্র সেটা করায়ত্ত করতে পারে, ওরা বিক্রি করবে না ডেনমার্ক। এবং গ্রিনল্যান্ডের লোক তাদেরকে নিজের টেরিটরি, তারা স্বাধীনতার জন্য চাচ্ছে, গত কয়েক বছর থেকে স্বাধীন হতে চায়, কিন্তু তারাও নিজেরা মানে এটা তাদেরকে আর কেউ কিনুক, যুক্তরাষ্ট্র বা অন্য কেউ, সেটা তারা রাজি নেই, তাদের এটা মত নেই। ফলে না ডেনমার্ককে বিক্রি করতে রাজি আছে, এবং ডেনমার্কের সে অধিকারও সম্ভবত নেই পুরোপুরি। এটা সেই ধরনের টেরিটরি না যে এমনি আপনার জমি আমি বিক্রি করে ফেললাম। এটা জনগণের অধিকার, সেখানকার ব্যাপার আছে। ফলে বললেই বিক্রি করতে পারবে, সেটাও পারবে না। এবং গ্রিনল্যান্ডের লোকরাও নিজেরা বিক্রি হয়ে যাবে, এটা তারা চায় না। ফলে এটাও তিনি কন্ট্রোল করতে চাইবেন সেটা। তো কন্ট্রোলের জন্য কোন ধরনের মেকানিজম যুক্তরাষ্ট্র সেখানে অনেক ইনভেস্ট করে সেইটার অর্থনীতির উপরে। সেটা আরেকটা জিনিস হচ্ছে, এই যে আপনারা জানেন ইলেকট্রিক গাড়ি যেটার কথা বলে, ইলেকট্রিক গাড়ির যে ব্যাটারির জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল দরকার হয়, এবং কম্পিউটার অন্যান্য ক্ষেত্রে মডার্ন লাইফে, এমনকি স্পেসশিপের জন্য কিছু কিছু জিনিস দরকার হয়, সেটাকে বললে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। এগুলার সবচেয়ে লার্জেস্ট উৎপাদনকারী হচ্ছে চায়না। যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে কিছু, এবং যথেষ্ট পরিমাণে গ্রিনল্যান্ডে আছে। এগুলা আহরিত হয়নি, আছে এটা জানা আছে, কিন্তু এটা আহরিত হয়নি। এবং আহরিত হলে যুক্তরাষ্ট্রের ভিতরে এটা মানে এক্সপ্লয়েট করছে না কেন, এটাতে পরিবেশের প্রচন্ড ক্ষতি হয়। তো তারা নিজের দেশ থেকে এটা উৎপাদন করতে চাচ্ছে না পরিবেশবিদরা। এমনকি রিপাবলিকানরা যদিও পরিবেশ নিয়ে অত মাথা ঘামে না, কিন্তু এই ক্ষেত্রে রেয়ার আর্থের ক্ষেত্রে রিপাবলিকান স্টেটগুলো এবং তাদের মানে পলিটিশিয়ানরাও পরিবেশের এত ক্ষতি হবে চিন্তা করে সেটার ব্যাপারে তারা উৎসাহিত না। ফলে যদি গ্রিনল্যান্ড থেকে ইনভেস্ট করে তাদের রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ওখান থেকে আহরণ করা যায়, তাহলে যুক্তরাষ্ট্র খুব ভয়ঙ্করভাবে উপকৃত হবে। এবং এই যে চায়না রিসেন্টলি যখন তিনি অ্যানাউন্স করেছেন যে, এই রিসেন্টলি কেন, বাইডেনও খুব কড়াকড়ি আরোপ করেছেন নানা ক্ষেত্রে চীনের ব্যাপারে। চীন তাদের যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যুক্তরাষ্ট্রে রপ্তানি করার কোটা কমিয়ে দিয়েছে,
এবং বলেছে যদি এরা আরো বেশি বাড়াবাড়ি করে একেবারে টোটালি বন্ধ করে দেবে। ফলে এটা একটা মানে তাদের জন্য গ্রিনল্যান্ডের মানে না কেনা কথা না, কিন্তু সেখানে যদি কন্ট্রোলিং একটা অবস্থা নিতে পারে, সেখানে যদি প্রচুর ইনভেস্টমেন্ট করতে পারে, তাহলে সেটা তার জন্য উপরে। বা আমার ধারণা ট্রাম্প সেটা চেষ্টা করবেন এবং সম্ভবত সেটা করতেও পারবেন। এক্ষেত্রে চীন বা অন্যান্যরা যাতে সেখানে আহরণে, আরেকটা হচ্ছে তিনি অন্তত এটা নিশ্চিত করবেন কিছুটা হচ্ছে এদের ইনভেস্টমেন্ট করে, তৃতীয় হচ্ছে চীন বা অন্য কোনো যুক্তরাষ্ট্রের কোনো বৈরী শক্তি কবলে যেন ওইটা না চলে যায়। ওদের রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, ওদের অন্যান্য ইকোনমিক রিসোর্স যেগুলো আছে সেগুলো যেন যুক্তরাষ্ট্রের কোনো বৈরী শক্তির করায়ত্ত না হয়, এটা উনি নিশ্চিত করবেন, এই আর কি। ফলে কথাবার্তা তিনি যেটা বলছেন, অ্যাগেইন বলছি, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, কিন্তু এর ভিতর দিয়ে তার যে মনোভাব প্রকাশ পেয়েছে সেইটা এই গ্রিনল্যান্ডের ক্ষেত্রে তিনি করতে পারবেন। প্যানামা ক্যানালের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নির্মাণ করেছে, সুয়েজ ক্যানাল নির্মাণ করেছিল ব্রিটেন এবং ফ্রান্স, সেখান থেকে নাসের তাদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। ফলে নির্মাণ করেছে বলেই তারা একটা সার্বভৌম দেশে গিয়ে বাংলাদেশে আপনার যে তৈল উত্তোলন হয়, খনিজ সম্পদ আহরণ হয়, এগুলো অনেক বিদেশিরা করে থাকে। পাকিস্তানের সুইগ্যাসের কথা আমরা, সেই পাকিস্তানের যখন অংশ ছিলাম আমরা, সুইগ্যাস সেখানকার প্রথম ন্যাচারাল গ্যাস আবিষ্কৃত হয়েছিল, সেটা রাশা করে দিয়েছিল। রাশা সেই কারণে ওই রাষ্ট্র রাশার, পাকিস্তানের মালিক রাশা বা বাংলাদেশে যারা ইনভেস্ট করছে এগুলাতে, তারা আমাদেরকে ওন করে, এটা ঠিক না। ফলে ওরা দিয়েছিল এবং এইটা যে চুক্তি ছিল সেটা সার্বভৌমত্ব কখনো নেয়নি, ওটার কন্ট্রোল তাদের হাতে ছিল। কার্টার সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, জিমি কার্টার, তিনি চুক্তি করে ওটা তাদেরকে ফেরত দিয়েছেন। ফলে ওটার মানে পুরোপুরি প্যানামার সার্বভৌম কন্ট্রোলে আছে, প্যানামা নামে যে রাষ্ট্র তার সার্বভৌম কন্ট্রোলে আছে, ওটা তারা ছাড়বে না। এটা তাদের উপরে এক ধরনের ওই তারা যাতে মানে শুল্ক যেটা বাড়াচ্ছে, ট্যারিফ, এই যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত বাণিজ্য বহর জাহাজ আসছে ওদের উপরে আরো মানে ওদের না সবার উপরে আরো অতিরিক্ত শুল্ক দেওয়ার কথা বলা হচ্ছিল, এই কিছুদিন মধ্যে বাড়ানোর কথা। সেইটার থেকে কম মানে আজ যাতে না বাড়ায়, এখন যেটা আছে এটাতে রাখে বা আরো কমায়, এটা চাপ সৃষ্টি করার জন্য তার এই বক্তব্য। তিনিও জানেন এটা তিনি দখল করতে পারবেন না, এবং দখল করলে সেটার পরিণতি আমরা একটু পুরো সাউথ আমেরিকান বাংলাদেশ ক্ষিপ্ত হয়ে যাবে। প্রসঙ্গে যেতে চাই, বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে চাই। বাংলাদেশ প্রসঙ্গে আমরা দেখছি যে আগেও দুটি তিনটি ঘটনা উল্লেখ করেছি, এবং যেটি উল্লেখ করার মতো বিষয়, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান, তিনি ডক্টর ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন। যেটুকু প্রকাশ পেয়েছে তিনি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তার লিডারশিপের জন্য, এবং তিনি বাংলাদেশের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমেরিকার সাপোর্ট অব্যাহত থাকবে, চালিয়ে যাবে তারা, এরকম বলছে। তো এই ফোনালাপের গুরুত্ব কি দেখছেন মেজবাউদ্দিন? আমি বোধহয় আগে বলছিলাম, এখনো আবার বলবো, এই প্রফেসর ইউনূস ইজ এ ইউনিক পার্সোনালিটি। The position that he holds in the world, including the United States, is unparalleled to none. This is, nobody can reach this level before, or I don't know whether they will reach in the future. তো সেই অ্যাডভান্টেজটা প্রফেসর ইউনূসের আছে। ট্রাম্প ক্ষমতায় আসলো, এটার খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না। তবে ইন্ডিয়া যেহেতু জড়িত আছে, সে ইন্ডিয়াকেও প্রেশার দিচ্ছে বিভিন্ন কারণে। he will not let anybody go free. তার যেখানে যেটা দরকার, যেখানে তার স্বার্থ, এখানে তার স্বার্থ দুই রকম। একটা হচ্ছে তার ব্যক্তিগত স্বার্থ, তার ফ্যামিলির স্বার্থ, তার বন্ধু বান্ধবের স্বার্থ, সেটা নাম্বার ওয়ান। দ্বিতীয় স্বার্থ হচ্ছে এখন হি ইজ দি প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস, দেশেরও একটা স্বার্থের ব্যাপার আছে। তো সেদিক থেকে যেমন আমি যেটা বলতে চাচ্ছি, বাইডেনের পরে সে আসতেছে, সে প্রথম নম্বরে চেষ্টা করবে বাইডেনের দ্বারা, ওবামার দ্বারা কি উপকার পাইছে দেশ। তো আমরা জানি ওবামা কেয়ার বা যেটাকে বলে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, এটা দিয়ে 32 মিলিয়ন 3 কোটি 20 লক্ষ লোক বেনিফিট পাচ্ছে। কেমন? এটা সে বন্ধ করবে।
বন্ধ করার আপ্রাণ চেষ্টা করবে। আগের বারও 99 বার সে এটাকে ভোট দিচ্ছে তার 4 বছরের ভিতরে নালিফাই করার জন্য, পারে না। তো এবারও করবে, দেখা যাক কি করতে পারে। সেম থিং উইল বি সোশ্যাল সিকিউরিটি, কাট দ্য সোশ্যাল সিকিউরিটি, বিকজ সোশ্যাল সিকিউরিটি আমাদের দেশে এখানে যারা কোটি মানে কোটি, আপনি বলতে চাচ্ছেন যে বাইডেন প্রশাসন যা যা করেছে তার উল্টা কাজ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, এরকম? বাংলাদেশ ক্ষেত্রে একেবারে এরকম? guarantee। আপনি কি বলছেন যে বাংলাদেশ ক্ষেত্রে এরকম ঘটতে পারে? আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে আমি অবশ্যই প্রথমেই বলে গেছি যে প্রফেসর ইউনূসের যে লেভেল, এই লেভেলে সে রিপাবলিকানদের সাথে যেভাবে আছে, ডেমোক্রেটদের সাথে একটু বেশি হিলারি এবং ক্লিন্টনের কারণে, এরপরে ফলোড বাই ওবামা, দ্যাট এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু এইটার যে একটা পরিবর্তন হওয়া ড্রাস্টিক, সেটা হবে না। এটা দেখছেন না আপনি? ড্রাস্টিক কোন রকম আমি মনে করি যে ড্রাস্টিক কোনো পরিবর্তন আসবে না, যে ট্রাম্প যে বলবে এর সরাও, হাসিনাকে সেখানে নিয়ে আসো, আই ডোন্ট থিংক সো। সামথিং লাইক দ্যাট উইল নেভার হ্যাপেন। তার মানে What will happen আওয়ামী লীগের জন্য খুশি হওয়ার কিছু নাই? না না, আমি তো দেখি না। এখন কেউ যদি খুশি হইয়া লাফায়, অনেকেই লাফাচ্ছেন। ওকে, আমি আপনার কাছে আবার যদি সময় পাই তো আসবো। আমি সৈয়দ মাহমুদুল্লাহ এই ফোরালাপ একই প্রসঙ্গে জানতে চাই এবং প্রশ্নটা একই, এই ফোরালাপের তাৎপর্য আপনি কিভাবে দেখছেন, মূল্যায়ন করবেন কিভাবে? তার তো ডক্টর ইউনূসের সাথে বাইডেন প্রশাসনের খুব যোগাযোগ এবং তার ক্ষমতা আরোহণের ক্ষেত্রে তাদের পরোক্ষ কোনো ধরনের সাহায্য বা ভূমিকা ছিল বলে অনেকের ধারণা, সেটা অন্য কথা। তবে মানে ট্রাম্প প্রশাসন আসলে সম্ভবত কিছুটা পরিবর্তন, ড্রাস্টিক পরিবর্তন হয়, যেটা বললেন যারা কেউ উৎফুল্ল হচ্ছে তারা আওয়ামী লীগকে একবারে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, সেটা না। যুক্তরাষ্ট্র ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার আছে, মানে এখানে আমাদের একটা আইল্যান্ড নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটা যদি তাদের ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্ট হয় এবং সত্যি সত্যি কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে এই সরকারের সাথে, তিনি সেটাকে বিপন্ন করতে দেবেন না, জাতীয় স্বার্থে সেটা রাখবেন। তবে ডক্টর ইউনূসের ক্ষেত্রে সেটা ওই যে হিলারি ক্লিন্টন তাদের যে যোগাযোগ ইত্যাদি, সেইটা তো আর ট্রাম্পের সাথে নেই। এবং তিনি অত মানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্ট যদি না থাকে, তাহলে তিনি দেখবেন তার মানে স্বার্থে তার সাথে যারা লবিং করছেন তারা কত পাওয়ারফুল। মানে ইউনূস সরকারের বিরুদ্ধে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তার বিরুদ্ধে যারা লবিং করছেন নানা ক্ষেত্রে, তাদের ইনফ্লুয়েন্স কতটা তার সাথে আছে, অথবা ভারতের মোদিকে তিনি কতটা গুরুত্ব দেবেন এখানে, এবং মোদির উপরে তিনি চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন শুল্ক ইত্যাদির ক্ষেত্রে, ব্রিক্স এর নীতির ক্ষেত্রে। ফলে সেই ক্ষেত্রে তার যদি মানে ইন্টারেস্ট লেনদেনের ক্ষেত্রে নেওয়া এবং দেওয়া, সেটা নেগোশিয়েট করে বার্গেইনে বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে সম্ভবত নানা কারণে। তার অ্যাডমিনিস্ট্রেশনে ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন আছেন এবং বেশ কট্টর তারা, এবং তার সাথে লবিং করছেন অনেকে। সেই লবিং এর কারণে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে এর আগে বক্তব্য দিয়েছেন। ফলে কিছু পরিবর্তন হবে এটা ধরে নেওয়া যায়। ডক্টর ইউনূস সম্পর্কে মাফ সাহেব যেটা বলেছেন, ওনার একটা ওয়ার্ল্ড ওয়াইড ইমেজ আছে, কিন্তু সেই ইমেজের কারণেই যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট তাকে একবারে নমনম করে চলবেন, হি ইজ নট লাইক দ্যাট। উনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট দেখবেন, ওনার নিজে কাদের উপরে নির্ভরশীল বা কারা তার কাছে রিচ করতে পারে তাদের ইন্টারেস্ট তিনি দেখবেন। আরেকটা কথা আমি বলবো, আমি মহত মাফ সাহেব কিন্তু আমার ব্যক্তিগত বন্ধু, আর তার মানে অনেক কিছু, কিন্তু তিনি যেভাবে সংখ্যার কথা উল্লেখ করেন বাংলাদেশে, হবে কি ক্ষতিকর দিকটা হচ্ছে ব্যাপক হারে বাঙালিদের, এই যে উনি যে সমস্ত এলাকার কথা বললেন যে 3 লক্ষ আপনার ইল্লিগাল লোক আছে এবং অমুক অমুক এলাকা আছে, আননেসারি সেখানে এখন আনডকুমেন্টেড এবং আননেসেসারি তাদের উপরে মানে হয়রানির শিকার হবে অনেকে, সেই সমস্ত জায়গায় রেড হয়ে যাবে। এই তথ্যটা তো যাবে, তো তথ্যটা যদি জানা যায়, আমরা নিজেরাই যদি আগ বাড়িয়ে বলি আমাদের ওই যুক্তরাষ্ট্রে যদি 3 লক্ষ বাংলাদেশি ইল্লিগাল থাকে, তাহলে এখানে কি 30 লক্ষ 10 গুণ বাংলাদেশি আছে, 30 লক্ষ বাংলাদেশি আছে। যুক্তরাষ্ট্রে 5,000,000, মানে এটা কোন ফর্মুলায় কথা বলতেছেন যে একজন যদি ইলিগাল হয় তাহলে আরো 10 গুণ থাকবে লিগ্যাল? ঊর্ধ্বপক্ষে যুক্তরাষ্ট্রে 5 মিলিয়ন লোক আছে, তার ভিতরে 3 মিলিয়ন লোক ইল্লিগাল।
10% এর বেশি 5 ইলিগাল মিলিয়ন লোক লোক আছে হতে কোথায় পারে। ওটা হচ্ছে এশিয়ান, সাউথ এশিয়ান। আমি বলছি বাংলাদেশি আমেরিকানের সংখ্যা ঊর্ধ্বপক্ষে 5 লক্ষ, তার ভিতরে যদি 3 লক্ষ ইলিগাল হয় না 8 তার লক্ষ মানে আছে। 2 লক্ষ লিগে বাঙালি 8 লক্ষ হবে। আনডকুমেন্ট অর্থ বুঝছেন সব মিলে 8 লক্ষ। ফিগার আমরা যা দেখুন। বলতেই পারি। যাই হোক, এইটা হচ্ছে অত্যন্ত আমাদের, এইটা আমরা যখন কথা বলি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের রিপারকাশনটা। এর আগে আপনার বহু যে বছর আগে statistics, প্রেসিডেন্ট আমার তো রেগানের আমলে statistics। একবার আপনারও প্রুফ নাই, আমার প্রুফ আছে। ব্যক্তিগত এক সেকেন্ড না, আপনার না, কাছে এক সেকেন্ড আমি মাহফুজ বাউদ্দিনের কাছে যদি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে বা স্টেট ডিপার্টমেন্টের ফিগার দেখেন সেটা 2.5 লক্ষের নিচে। আমি যেটা বলছি এটা হচ্ছে যে মানে ধরে না হয় এটা 5 লক্ষের মতো, কিন্তু অফিসিয়াল ফিগার 3 লক্ষের নিচে, 2.5 লক্ষের মতো, 3 লক্ষের নিচে। সেন্সাসে এখন 85,000 মাত্র। তাতে কি উনাকে হয়েছে? প্রাইভেট এজন্য কি আমরা যদি কেউ 85,000 নাকি? ওনার যদি প্রাইভেট মহদুল্লাহ ভাই, মানে গোয়েন্দা মাত্র বাহিনী 25,000 থাকে বা তারা 85,000 লোক। গোয়েন্দারা তাকে প্রাইভেট তথ্য সংগ্রহ করে থাকেন, তা আমি জানি না, তথ্য সরবরাহ করে থাকেন। আপনি এখন যদি গুগল করেন বাংলাদেশি কত যুক্তরাষ্ট্রে, ওদের অফিসিয়াল সাইটে আপনি এখনই দেখবেন কত। আমি কোত্থেকে 8 লক্ষ বলবো যেখানে ওরা 3 লক্ষের মতো বলছে? কোত্থেকে, ফ্রম হোয়ার? এবং কতজন মানে ইলিগাল আছে? আমি বলে কেন আমার কমিউনিটিকে আননেসারি, আমি জানি যে এটা কারেক্ট না, আমি বলে কেন তাদেরকে একটা ভয়ঙ্কর বিপন্ন অবস্থা ফেলে দেবো? Why should I do রাইট that? রাইট আমি যেটা বলতে চাই যে সৈয়দ মাহমুদুল্লাহ ভাই যেটা বললেন যে তার অবস্থান কিন্তু যথার্থ, খামাখা এত কিছু আপনি যেটা বলছেন মেজবউদ্দিন, আপনার কাছে প্রুফ কি আছে এই পরিসংখ্যানের? না ওই যে মোহাম্মদুল্লাহ ভাইয়ের যে প্রুফ, আমার প্রুফটা এক্সপেরিয়েন্স থেকে। মোহাম্মদুল্লাহ ভাই কিন্তু কোনো সংখ্যার কথা বলেনি। ওখানে 2.5 লক্ষ আছে, তাহলে আমরা 5 লক্ষ হব। আমার প্রুফ হচ্ছে ওখানে 5 লক্ষ আছে, তাহলে আমরা 8 লক্ষ হব। দিস ইজ দ্য ডিফারেন্স। Both are proofs. And at the same time, I am not creating a problem for our people. I am making them alert. That is, stay alert. It can come. Come to the street, come to the rally, come to protest, so that we cannot be touched. That is what I mean. আমার বিবেচনাটা হচ্ছে এই পরিসংখ্যানটা যেটা দিলেন আপনি, সেটা কি কোনো সার্ভে করা হয়েছে, যেটা প্রচলিত পদ্ধতি যেটা, নাকি কোন সমিতির পক্ষ থেকে কোনো ইনফরমেশন কেউ বলেছে, কেউ কিছু এরকম? According to the US census and also Pew Research, there are 4 million Muslims, but we have 7 million Muslims in America. According to the US, আমি জবাব কিন্তু পেলাম না। এই অবস্থাতেই আজকে অনুষ্ঠান আমি শেষ করছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহফুজ বাউদ্দিন, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা প্রাণবন্ত আলোচনা আরো করব, আরো নিশ্চয়ই বিতর্ক চলবে আমাদের ভিন্নমত প্রকাশের। অফিসিয়াল ফিগার 3,04,000। আমাদের ভিন্নমত প্রকাশের স্পেস পরিসর থাকতে হবে। আমরা সব মতামতকেই স্পেস দেব, গুরুত্ব দেব। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।